শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, বিএনপি সেই সংস্কারই চায় যে সংস্কারে কোনো বিভাগকে খর্ব করা হবে না। ঐকমত্য কমিশনের প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর দায়িত্ব পালন নির্ধারণকে বড় ধরনের অর্জন বলে মনে করেন বিএনপির এই নেতা। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্য দলের নেতারা বলেন, সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা বাস্তবায়নে ঝুঁকি থাকে। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে চাই ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন শিরোনামের এই আলোচনা। আমাদের যে প্রচেষ্টা যথেষ্ট হয়েছে, আমি মনে করি আর দরকার নাই। সভায় যোগ দিয়ে নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার গুরুত্ব দেন রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার উপর। ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত, তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না। যারা ওর কুশীলভ ছিল তারাও মাসুল দেওয়া শুরু করেছে। গুরুত্ব পায় সংস্কার আলাপ। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ স্পষ্ট হয় নেতাদের বক্তব্যে। যখন আমরা বলছি বহুত্ববাদ বিশ্বাস করি, তখন কোন মোল্লারা বলছেন বহুত্ববাদ কিরকম করে হবে, আল্লাহ তো এক, তাহলে বহুত্ববাদ কেন? আমরা বলছি বহুত্ববাদ মানে আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে নয়, আমরা চিন্তা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বহুত্ববাদের কথা বলছি। সরকার বুকে পিঠে করে যে দলটা তৈরি করছেন এনসিপি এবং দেখলাম জামাত ইসলামী, কেন তাদের দুই দলের কথা মিলে গেল সেটা আমরা খুব ভালো জানি না। আপনারা কোন দিকে সরকারকে ঠেলে নিচ্ছেন, কি কথা বলতে চান? আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তার আগে কি স্থানীয় সরকারি নির্বাচন হবার কোনো সুযোগ আছে কিনা? তথাকথিত ঐক্যমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশল অন্যদিকে দিতে চান। একটা সার্বভৌমত্ব পার্লামেন্ট করি, পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি। এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, ঐকমত্যে পৌঁছাতেই বিএনপি একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে 10 বছর মেয়াদ নির্ধারণে রাজি হয়েছে। বলেন, নির্বাচনকালীন সময়ে থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকার। পার্লামেন্টে এমন কোনো আইন পাস করা যাবে না যে আইনটা এই জুডিশিয়ারি চ্যালেঞ্জ হবে না। আমরা বিচার বিভাগেরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তাব রেখেছি। চেক অ্যান্ড ব্যালেন্স, একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা, সেফগার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা। সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের সব বিভাগকেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় ঐক্য কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। নিরপেক্ষতা ধরে রাখতে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের কাঠামো ছোট করার আহ্বানও জানান রাজনৈতিক দলের নেতারা। 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকাল 11টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় ঘণ্টাব্যাপী। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে, এতে ইউরোপীয় ইউনিয়নের স্বস্তি আছে বলেও জানান তিনি। আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় তারা এবং প্রত্যাশা করে স্বচ্ছভাবে পার্লামেন্টের কার্যক্রম চলবে। বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে একমত জানিয়ে এর জন্য ফান্ডিং করার আগ্রহ প্রকাশের পাশাপাশি আগামী দিনে অনুদান ঋণের বাইরে গিয়ে উন্নয়নের অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আগামী দিনে পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং পার্লামেন্টের কার্যক্রমকে স্বচ্ছতার সাথে যাতে পরিচালনা করা যায়, তো ইউর পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং যেটা আমাদেরও ইচ্ছা, বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সাথে পরিচালনা করার বিষয়টি উঠে আসছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে আদালত 3 দিন মঞ্জুর করেন। আদালতে জেরার মুখে 2024 সালে ডামি নির্বাচন হওয়ার কথা স্বীকার করেন সাবেক এই সিইসি। তবে এজন্য তিনি দোষারোপ করেছেন রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন সরকারকে।
2024 সালে নির্বাচন করে আমি দামি ভোট উপাধি পাওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে বেলা 12:30টার দিকে নিয়ে আসা হয় আদালতে। কিছু সময় হাজতখানায় রাখার পর পুলিশ পাহারায় তোলা হয় এজলাসে। শেরেবাংলা নগর থানার মামলায় আউয়ালের 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের ও আমি দামি ভোট আয়োজন করেছেন এই আসামি। এ সময় বিচারক হাবিবুল আউয়ালকে বিতর্কিত ভোট আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হয় না। 2024-এর দামি ভোটের দায় সে সময়ের সরকারের উপর চাপান তিনি। তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই, সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। বিচারক দুই পক্ষের যুক্তিতর্ক শেষে সাবেক এই সিইসির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, 2024-এর নির্বাচন যে প্রহসনমূলক ছিল তা আদালতে স্বীকার করেছেন হাবিবুল আউয়াল। তবে এটি প্রতিরোধে নিজের আইনি অক্ষমতার কথা বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি যে এটা একটা সাংবিধানিক আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায়িত্ব তাকে নিতে হবে। গত রবিবার বিএনপির পক্ষ থেকে করা মামলায় রিমান্ডে আছেন হাবিবুল আউয়ালের আগের মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাও। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এই হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট 30 জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায়, আগামী রবিবার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। নিপীড়নের বিরুদ্ধে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাইদ, পরমুহূর্তেই তার প্রসারিত বুক লক্ষ্য করে গুলি। জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর এই ভিডিও। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন আপামর জনতা। কোটা সংস্কার আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে, যার ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয় স্বৈরাচারের 16 বছরের ক্ষমতার মসনদ। আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে মিলেছে 30 জনের সম্পৃক্ততা। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। আসামিদের সম্পৃক্ততা নিয়ে যেটা আপনাদের জানা আছে সেটাই বলবো, তার বাইরে বলবো না। সেটা হচ্ছে আপনারা দেখেছেন 2:17 16 জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে। সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। এর আগে গত 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। সেই বেঁধে দেওয়ার সময়ের আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল। আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। এই মামলায় কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
অনেকের অন্যায় তদবির না শোনার কারণে তারা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন মন্তব্য করে যারা অপপ্রচার করছে তাদের নিয়ে অসহায়ত্বের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক সংলাপে আলোচকরা মুক্ত গণমাধ্যমের জন্য সরকার, মালিকপক্ষ ও সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। বলা হয়, দলকানা আর দলাদলিতে ব্যস্ত সাংবাদিকরাই মুক্ত গণমাধ্যমের প্রধান অন্তরায়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক সংলাপ, যেখানে অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারের উপদেষ্টা, সচিব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শুরুতে উঠে আসে দেশের গণমাধ্যমের কিছু রূঢ় বাস্তবতা। একজন সাধারণ সংবাদকর্মী, একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে শুরু করে একজন শীর্ষ আমলা, কেউ মব ভায়োলেন্সের বাইরে নয়। আমরা একটা অস্বাভাবিক অসুস্থ সময় আছি। বিএফএস-এর নেতাদের বেশিরভাগই দেখা যাচ্ছে তারা ওয়ার্কিং জার্নালিস্ট না, হয়তো ছিলেন সাবেক সাংবাদিক। নেতা হন যিনি সাংবাদিকের মৌলিক সমস্যাটা বোঝেন না বা করেন না বা অন্তর্ভুক্ত থাকেন না, উনি কিভাবে বুঝবেন? একটা দীর্ঘ সময় যখন একটা কালচার আমরা থাকি, আমাদের মঞ্জু ভাইরা বিপ্লব করে ফেলবেন, বিপ্লব করে মালিক টালিক পাল্টে ফেলা যেতে পারে, বাট কালচার পাল্টানো যায় বলে আমি মনে করি না। নাগরিক প্রতিনিধিরা বলেন, গত 15-16 বছরের যে সাংবাদিকতায় কালচার তৈরি হয়েছে সেটা অল্প সময়ে কাটিয়ে ওঠা যাবে না। গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত, তাহলে হয়তো আমাদের এই জালিয়াতির নির্বাচনগুলো, এই যে কারচুপির নির্বাচনগুলো বহুলাংশে বোধহয় প্রতিহত করা যেত। সরকার কি বললো কি করলো সেটাকে তোয়াক্কা না করে তার সাংবাদিকতাই করতে হবে, এবং সেই সদিচ্ছা যতদিন আমাদের সাংবাদিকদের না থাকে ততদিন আমরা এটা আদায় করতে পারবো না। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন। জানান, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি মহল, আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন মব ভায়োলেন্স নিয়ে। আমার কাছে বহুত অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়। যা ইচ্ছা বলে, ওই যে ঝিনুক নীরবে সহ্য করে যায়, কিচ্ছু করি না, কিচ্ছু বলে না, মামলা তো দূরের কথা, কোনো উত্তরও দেই না যে ঠিক আছে দায়িত্ব আছে এখন থাক। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে। আমি যেটা ফিল করছি, কেউ বলেছেন যে আমি সরি, আমি আপনার অধিকার কেড়ে নিয়েছি, আমি আপনাকে জঙ্গি হিসাবে করেছি। এখন যে আপনি যেটাকে মব বলছেন সে তো তৈরি হচ্ছে, বা আমি ওইটাকে মব বলছি না, বলছি এটা প্রেসার গ্রুপ, সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার বিষয়ে কথা বলেন আসিফ নজরুল। সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না, আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 1.5 মাস পর নগর ভবনে ফিরলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে আগের মতোই নগরবাসীকে সেবা দেওয়ার কথা জানান তিনি। বলেন, ঢাকা দক্ষিণের এবারের অগ্রাধিকার ডেঙ্গু। বর্তমানে যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে তার পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা আছে। সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও মসজিদে প্রচারণা চালানো হবে, জানান এই প্রশাসক। গত 14 মে থেকে আন্দোলন শুরু হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। দাবি একটাই, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক বিএনপি নেতা ইশরাক হোসেনকে। এজন্য তালাও ঝুলিয়ে দেওয়া হয় প্রশাসকের কক্ষে। গত রবিবার ইশরাক সমর্থকেরা তাদের চলমান আন্দোলন সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন। ঢাকা দক্ষিণ সিটির পরিস্থিতি নিয়ে যখন এমন থমথমে অবস্থা, তখন নগর ভবনে নিজ কার্যালয়ে ফিরলেন প্রশাসক। আমরা সবাই মিলে জনগণের সেবাটা নিশ্চিত করতে চাই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। মোহাম্মদ শাহজাহান মিয়া কার্যালয়ে প্রবেশের পর কথা বলেন ইশরাক সমর্থকদের সাথে। এ সময় প্রশাসককে সহযোগিতার ব্যাপারেও আশ্বাস দেন তারা। স্যার, আজকে সকালে ঢাকাবাসী আসছিল, ওরা বলছে আপনাকে সহযোগিতা করবে স্যার, আপনাদের সিচুয়েশনে যা যত অফিসার আছে সবাই সহযোগিতা করবে স্যার। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান, অতীত ভুলে এবার মনোযোগ দিতে চান নগরবাসীর সেবা নিশ্চিতে। আমরা আর পিছনে ফিরে তাকাতে চাই না।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখন সামনে এগিয়ে যাওয়া। আমি তো আসলে নতুন করে আসি নাই, এটা তো আমার অফিসই, আমি আগেই যোগদান করেছি, আমি কাজ করেছি। মাঝখানে হয়তো একটু ঝামেলায়, ওটা আমি যেটা বললাম যে ওটা স্মরণ করতে চাই না। যার যার দায়িত্ব তারা পালন করতেছে, তারপরে নতুন করে তাদেরকে আরো একটু স্মরণ করিয়ে দেবো যে এই দায়িত্বগুলো আমরা আরো সুন্দরভাবে যাতে পালন করতে পারি। এ সময় ঢাকা দক্ষিণ সিটির কাজের অগ্রাধিকারের বিষয়গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। সবচেয়ে বড় প্রায়োরিটি যে মুহূর্তে আমাদের বাজেট প্রণয়ন, সেটির জন্য আমরা সবাই দিনরাত পরিশ্রম করে কাজ করতেছি। আমরা আগে যে পরিমাণ ঔষধ দিতাম সেটা একটু ডোজটা আরো দ্বিগুণ হারে দেওয়ার একটা আছে। জনগণকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ, তারপরে হচ্ছে মসজিদে প্রচার, মাইকিং করা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকে শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। আগামী বছরের হজের জন্য ইতিমধ্যে রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেন ড. ইউনূস। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করতে হবে, ভবিষ্যতে সেগুলো যেন না হয় তার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে। দর্শক, কাল থেকে শুরু হচ্ছে ডাবল হর্স নকআউট আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেই উপলক্ষে ঢাকার একটি হোটেলে হচ্ছে সংবাদ সম্মেলন। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। Thank you so much for this interesting question. Okay, so Muay Thai এটা টিপিক্যাল মার্শাল আর্টের মতো মার্শাল আর্ট, বাট এর আর্ট, এর ট্রেডিশন অনেক ওল্ড, ঠিক আছে। সো এটা থাইল্যান্ডের একটা মার্শাল আর্ট, আর এটার হিস্ট্রি অনেক রিচ এন্ড অনেক ট্রেডিশন নিয়ে আসছে। So all the Thai people are fighters. They are born fighters. So এটা শুধুমাত্র তাদের জন্য একটা খেলা বা একটা স্পোর্টস না। Okay, so এটা তাদের ওয়ে অফ লাইফ। Okay, এটা তাদের ট্রেডিশন, এটা তাদের জন্য সম্মান। Like রাজধানী স্টেডিয়াম, রাইট? This is the লার্জেস্ট হাব ফর মুই থাই। সো এইখানে পার্টিসিপেট করা, এখানে খেলা তাদের জন্য রেসপেক্ট, ফ্যামিলিগত সম্মান। ওকে, সো দিস ইজ ট্রেডিশন এন্ড কালচার এট দ্য সেম টাইম স্পোর্টস। So this is a combination of both the culture, tradition and sports. So that's basically Muay Thai, and এটা one form of martial art যেখানে 8 limb use করা হয়। অন্যান্য martial art like karate, judo, boxing, kickboxing, তো তাদেরও যেরকম ডিফারেন্ট রুল থাকে, ডেফিনেটলি Muay Thai এরও ডিফারেন্ট রুল আছে, বাট আমরা এখানে 8 লিম্বটা ইউজ করি, রাইট? This is the art of 8 limbs. So আমরা এখানে 8টা ডিফারেন্ট বডি পার্ট ইউজ করে আমাদের এই মার্শাল আর্টটা কনসেপ্ট করি। So that's basically it. আরো কোনো কোশ্চেন থাকলে যেরকম like about the title আমরা একটু ক্লিয়ার করি। So we have 5 titles fights, okay? So এই ফাইট গুলা sanctioned by WMC himself, okay? World Muay Thai Council. Previously আমাদের ফাইটাররা ফরেনে যাইতো এই টাইপের খেলা করতে, এই টাইপের বেল্ট পাওয়ার জন্য, বাট দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা এরকম একটা বেল্ট, প্রেস্টিজিয়াস বেল্ট বাংলাদেশে আনতে পারছি, ঠিক আছে। হিউজ থ্যাঙ্কস টু ডাবল হর্স টায়ার্স, ডাবল হর্স নকআউটস। আদারওয়াইজ আমাদের প্লেয়াররা এই অপরচুনিটি পাইতো না, ওকে? বিকজ দিস ইজ অ্যান অনার, দিস ইজ অ্যান প্রফেশনাল ফাইট উই আর অর্গানাইজিং, ওকে? সো দিস বেল্ট রিপ্রেজেন্টিং দ্য অনার ফর DHK, so we're calling it DHK Championship. So this is an honor for Bangladesh, and like hosting this event and like organizing this event, this is also a proud moment for us. Thank you so much. Absolutely. শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানায় সহজ ছিল প্রশ্নপত্র। কেন্দ্রীয় পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, অতীতে পাবলিক প্রশ্ন ফাঁসের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে পরীক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিতে সরকার সচেষ্ট। গেল বছরের বন্যা, জুলাই আন্দোলন আর তার আগের বছরগুলোতে করোনা মহামারীতে নানাভাবে বাধাগ্রস্ত হওয়ার পর এই প্রথম এমন উচ্ছ্বাসে পরীক্ষা দিচ্ছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে নিজেদের কথা জানান উচ্ছ্বসিত এইসব শিক্ষার্থী। বাংলাতে প্লাস আসবে,
প্রশ্ন অনেক সহজ হয়েছে, আমরা কমন পেয়েছি, 7টাই কমন পেয়েছি। ইচ্ছা তো A+ এর প্রিপারেশনই আমরা নিয়েছি, তবে খুব হার্ড হয়নি, বাংলার মতোই সহজ হয়েছে। নকলের কোনো ওয়ে ছিল না, আর ঘাট ভালো ছিল এবং কোশ্চেনের মানও ভালো ছিল। এর আগে সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হন শিক্ষার্থীরা। নির্দেশনা মেনে মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজ করেই কক্ষে ঢোকেন সবাই। যদিও করোনা বিধিনিষেধ মানতে উদাসীনতা দেখা গেছে। তখন বাইরে অপেক্ষায় উদ্বিগ্ন অভিভাবক, সন্তানের শুভকামনায় অশ্রু সজল কেউ কেউ। টেনশন লাগতেছে, আল্লাহ যাতে ভালো করে দিতে পারে। আশা করি GPA 5 পাবে, দোয়া করি যে ভালো রেজাল্ট আশা করি। বেলা 11টার দিকে ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। নিয়ম মেনেই কক্ষের বাইরে থেকে দেখেন সার্বিক ব্যবস্থা। পরীক্ষা চলাকালীন গণমাধ্যম কর্মীদেরও ছবি ধারণে নিরুৎসাহিত করা হয়। পরে পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের উদ্যোগ ও মতামত তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে SSCটা করেছি, HSCটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12.5 লাখের কিছু বেশি। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা। 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। সকালে ছাত্র শিবির ও বাম ছাত্র সংগঠন সহ মোট 12টি সংগঠনের সাথে বৈঠক হয়। ভিসি কার্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এই বৈঠকে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, সাইবার বুলিং বন্ধ করা, 5 আগস্টের মধ্যে ডাকসু নির্বাচন আয়োজন, হল ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি, নির্বাচনের বুথগুলো হলের বদলে খোলা জায়গায় স্থাপনের দাবিগুলো বেশি গুরুত্ব দিয়ে উত্থাপন করেছেন ছাত্রনেতারা। বিকেল 5টার পর রিটার্নিং কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছে প্রায় 12টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। বৈঠক শেষে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, বিষয়টি আবারও পরিষ্কার করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে পুরনো পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সহ বেশ কিছু দাবিতে আগামী 28 জুন রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেন। তবে এই প্রস্তুতিতে কোথাও কোথাও বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। আমাদের এখানে একটা বড় দাবি হলো রাষ্ট্র সংস্কার। আমরা বলেছি নির্বাচন যেদিনই হোক তার আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই একটা সুষ্ঠু নিরপেক্ষ ক্রেডিবল একটা নির্বাচন হতে হবে। তার আগে আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। দুঃখের বিষয়, আমাদের প্রচার কার্য ব্যাহত করার জন্যে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ময়দানে কাজ করছে। মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আমাদের যে প্রচার ব্যানার তা ছিঁড়ে ফেলানো হচ্ছে। আর নয় বন্ধাত্ম স্লোগানে ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী ঢাকা ফার্টিলিটি এক্সপো 2025। মেলা চলবে শনিবার পর্যন্ত। ভারত ও থাইল্যান্ডের 2টি ফার্টিলিটি হাসপাতাল থেকে আসা বিশেষজ্ঞরা বন্ধাত্ম এড়াতে দম্পতিদের নানা পরামর্শ দিচ্ছেন। ভারতের চেন্নাইয়ের ঈশ্বরিয়া ফার্টিলিটি সেন্টার ইতিমধ্যে মেলা উপলক্ষে চিকিৎসা নিতে আসা দম্পতিদের ভিসা সহায়তা সহ নানা সুবিধার ঘোষণা দিয়েছে। এছাড়া মেলায় কেউ রেজিস্ট্রেশন করলেই চিকিৎসাকালীন সময়ে ঈশ্বরিয়া ফার্টিলিটি সেন্টারে 10 দিনের জন্য ডরমেটরিতে বিনামূল্যে থাকার সুযোগ পাবেন। সব কিছুকে ওনারা ফলো আপ করে আমার আর মাশাআল্লাহ বাচ্চাটা আসছে আমাদের ঘরে। সার্বিক দিক দিয়ে আমি সহযোগিতাও পেয়েছি এবং আমি সাকসেসও হয়েছি। Working with the embryos, with the eggs, with the sperm are very highly qualified and highly experienced. Are one of the top people, even in front and in the back also.
দেশীয় শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ প্রয়াত শফিউর রহমানের চতুর্দশ মৃত্যুবার্ষিকী শুক্রবার। শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সাধারণ সম্পাদক শফিউর রহমান দেশে শুদ্ধ সঙ্গীত চর্চায় অসামান্য অবদান রেখেছেন। দেশের উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা ও প্রসারে নিবেদিত প্রাণ ছিলেন শফিউর রহমান। দেশব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত ছড়িয়ে দিতে নিরলসভাবে ৩৬ বছর কাজ করে রেখেছেন পথিকৃতের ভূমিকা। প্রতিষ্ঠা করেছেন শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী। ২০১১ সালের এই দিনে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুপটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা বিবেচনা করতে হবে। যারা বসাবে তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থেই এটার রক্ষণাবেক্ষণ করবে, কার্যকরভাবে পরিচালনা করবে। সরকারের পক্ষ থেকে শুধু ছাদ দেওয়া হবে, বাকি কাজ নিজ থেকে করার আহ্বান জানান তিনি। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ইতিমধ্যে ৫,২৩৮ মেগাওয়াট ক্ষমতার স্থলভিত্তিক ৫৫টি সৌর বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে। তবে এটি বাস্তবায়ন হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে মানুষকে সচেতন করতে সারা বিশ্বে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। দিবসটি উপলক্ষে ঢাকাতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য দরকার জনসচেতনতা। দেশে মাদকের ভয়াল থাবা বেড়েছে উদ্বেগজনক হারে। বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে শিথিলতার সুযোগে এর বিস্তার বেড়েছে বহুগুণে। এই বাস্তবতায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে নানা আয়োজন ছিল রাজধানীতে। ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের সড়কে র্যালি ও উৎসব বন্ধন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আলোচনা সভায় প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক শুধু দেশীয় নয়, বৈশ্বিক সমস্যা। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশে নতুন সিনথেটিক, সেমি সিনথেটিক ড্রাগ, যেটাকে এনপিএস বলা হয়, এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। নতুন নতুন এসব মাদক নিয়ে আমাদের নতুনভাবে কর্মকৌশল তৈরি করতে হচ্ছে। মাদক নির্মূলে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। সাম্প্রতিক 7টি বিভাগীয় শহরে ১,৪০০ কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় মাদক শক্তি নিরাময় কেন্দ্রের নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। তাছাড়া মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগারের নির্মাণের পরিকল্পনাও এই সরকারের রয়েছে। অনুষ্ঠানে মাদক বিরোধী বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অনিয়ম, চুরি, হয়রানি বন্ধ এবং যাত্রী সেবা নিশ্চিত করতে কর্মীদের স্বয়ংক্রিয় বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। দুপুরে সদর দপ্তরে তথ্য অধিকার বিষয়ে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান বিমান এমডি এসিও জাহিদুল ইসলাম ভূঁইয়া। কর্মকর্তা কর্মচারীদের কোনো রকম গাফিলতি, অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, লোকসান কমাতে অলাভজনক রুট বন্ধ করে সম্ভাবনাময় নতুন রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বিমানে। এর মধ্যে ধারাবাহিক লোকসানের কারণে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্য নতুন রুট পরিচালনার জন্য 2টি উড়োজাহাজ লিজ নেওয়া হবে বলেও জানান বিমান এমডি। আমরা এয়ারক্রাফট আসলে আমাদের যে বর্তমান আমাদের যেগুলিতে আমাদের এক্সপ্যান্ড করা দরকার, যেমন ধরেন লন্ডন সেক্টরে এবং মিডল ইস্টার্ন যে সেক্টরগুলিতে, এবং ইভেন আমাদের এখন চলছে ভালোই। তো আমরা এগুলিকে ডেফিনেটলি আরও একটু কনসলিডেট করতে চাচ্ছি।
মৌলভীবাজার, খাগড়াছড়ি ও মেহেরপুরের সীমান্ত দিয়ে আজ ৪২ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। তাদের আটক করে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রাখা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা ২ সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এছাড়া ৮ জনকে পুশিন করা হয়েছে মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে। সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বিজিবি। ইরানের সর্বাত্মক হামলায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ইসরায়েল, তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে অল্পের জন্য পুরোপুরি ধ্বংস হয়নি ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরে প্রথম বক্তব্য রাখলেন খামেনি। এ সময় ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে জড়িয়ে পড়া ইসরায়েলকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া যায়নি, তবে এই লড়াই থেকে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলে জানান খামেনি। ইরানের পরমাণু কেন্দ্রগুলোর কোনো ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র, উল্টো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। رژیم صهیونی که اتفاق بزرگی افتاده بود যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল এই যুদ্ধে যদি তারা জড়িয়ে না পড়ে তাহলে ইসরায়েলকে আমরা পুরোপুরি ধ্বংস করে দেব। কিন্তু যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সফলতা পায়নি। আমেরিকার গালে আমরা সজোরে চর বসিয়ে দিয়েছি। দর্শক, এই ছিল সব খবরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।